ইভেলির এমডি রাসেল ও তার স্ত্রীর কারাদণ্ড। আওয়ামী লীগের হরতাল অবরোধ ঘিরে কঠোর হবে সরকার, প্রেস সচিব। সরকার এখনো দক্ষতার পরিচয় দিতে পারেনি, নূর। গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স। তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ রাজশাহীর। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ। মামলা সূত্রে জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে 2021 সালের 20 মার্চ ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ 2,45,000 টাকা পরিশোধ করেন তিনি। 3 এপ্রিল তিনি R15-এর আরও 2টি বাইক অর্ডার করেন, যার মূল্য বাবদ 5,90,000 টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইক 3টি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তৌফিক মাহমুদকে 2টি চেক দেয়। ব্যাংক হিসেবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। টাকা আদায়ে বারবার তাগাদা দিতে থাকেন তিনি, কিন্তু রাসেল শামীমা কোনো টাকা ফেরত না দেওয়ায় লিগ্যাল নোটিশ পাঠান তিনি। পরে 2024 সালের 4 ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যদি গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায়, যতক্ষণ না তাদের দোষী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, মিত্রবাহিনী কি নাৎসিদের প্রতিবাদ করতে দিয়েছিল? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাসের শুরু থেকে হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পরদিন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা জানান প্রেস সচিব। পোস্টে তিনি লিখেন, দায়িত্ব নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ বন্ধ করেনি। গত 5.5 মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত 136টি প্রতিবাদ হয়েছে। এর কিছু প্রতিবাদ ব্যাপক যানজটের কারণ হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার কখনো প্রতিবাদে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসের ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যাকাণ্ডে জড়িত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী। তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলকে কি প্রতিবাদের সুযোগ দেওয়া উচিত? প্রেস সচিব লিখেন, বিশ্বের কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না। অন্তর্বর্তী সরকারও দেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্ব যে কোনো প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারি না। আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার এখনো কোনো ক্ষমতার পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নূর বলেন, 5 মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন স্থানে। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারে, নতুন সংকট তৈরি করবে ভবিষ্যতে। তিনি বলেন, সরকারকে সময় দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিল না রাজনীতিবিদদের, কিন্তু যখন দেখা যাচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, কার্যকর উদ্যোগ নিতে পারছে না, তাই দ্রুত নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট বাড়বে। এখনও 11 মাস সময় আছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারকে সফল করতে হলে তাদের গাইড করতে হবে। সরকার মাত্রই ভুল করবে। তাদের সঠিক পথে পরিচালনার জন্য সাংবাদিক, রাজনীতিবিদ সহ দেশের মানুষকে কাজ করতে হবে। বিএনপির পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেওয়া হবে, সেটাকে কেউ কেউ সমালোচনা বা আন্দোলন
স্খলন মনে করতে পারেন। সংস্কার কমিশনের রিপোর্ট সুন্দর হলেও সব বিষয় তাতে এসেছে কিনা প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ৬ মাস পার হয়েছে, এ সময়ে কি সংস্কার হলো বা হলো না তা জানাতে হবে। নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতাও জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন। ট্রাম্প গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর একাধিকবার এই বিষয়ে কথাও বলেছেন তিনি। এমন অবস্থায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছে ফ্রান্স। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এবার এই আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে বলে মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারট বলেন। ফ্রান্স ইতিমধ্যেই ডেনমার্কের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে, তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি। ব্যারট সুদ রেডিওকে এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েন ডেনমার্কের ইচ্ছা নয়, নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ পদক্ষেপ নেবে। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহকে মোকাবিলায় ডেনমার্ক ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাওয়ার মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এই মন্তব্যগুলো সামনে এলো। ট্রাম্প আর্কটিক এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত মূল্য উল্লেখ করে বলেছেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং গ্রিনল্যান্ডের প্রতি যে কোনো ধরনের তাৎক্ষণিক সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন উত্তেজনার আরও বৃদ্ধি এড়িয়ে সতর্ক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন। এছাড়া সম্প্রতি আর্কটিকে প্রতিরক্ষায় ২ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। বিপিএল-এর লিগ পর্ব শেষ হলেও এখনও প্লে অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে পারিশ্রমিক সংক্রান্ত নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছে নবাগত এ ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে দলের ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা। শুরু থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় সংকট দেখা গেছে। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিল দলটি। এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ প্লে অফে সুযোগ পেতে পারে রাজশাহী। দলটি শেষ ৪ নিশ্চিত করবে কিনা তা নির্ধারণ হবে শনিবারের ম্যাচগুলোর পর। তবে হোটেলে ক্রিকেটারদের থাকা খাওয়ার খরচ বহন করা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ক্রিকেটারদের অনুরোধে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে এবং তারা ১ ফেব্রুয়ারি আবার হোটেলে উঠবেন। এবারের বিপিএলে নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে দুর্বার রাজশাহী। ড্রাফটের আগেই বিতর্ক শুরু হয়েছিল আর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আরও আলোচনায় আসে দলটি। একাধিকবার চেক ইস্যু করেও তা বাউন্স করেছে ফ্র্যাঞ্চাইজি। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। এখন বাকি ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে তাদের প্লে অফের ভাগ্য।